মুভির শুরুতেই আমরা দেখি মেইন ফিমেল লিড লুয়েজ, যিনি একজন সফল আইনজীবী। তিনি একটা বড় মামলা জিতে গেছেন, তাই সবাই মিলে পার্টি করছে। তখন একজন তাকে জিজ্ঞাসা করে, তুমি তো ব্রিলিয়ান্ট, স্মার্ট আর দেখতেও সুন্দর, তবুও সিঙ্গেল কেন? তখন লুয়েজ মনে মনে বলে, আমি নিজেকে এতটা ব্যস্ত রেখেছি শুধু তাকে ভুলে যাওয়ার জন্য। এর পরের দৃশ্য দেখা যায়, লুইজ খবরের মাধ্যমে জানতে পারে যে একজন অ্যানিমেশন মুভির ডিরেক্টর মারা গেছেন, আর তার স্মৃতিতে অনলি ইয়েস্টারডে নামে একটি এক্সিবিশন রাখা হয়েছে। সেখানে সব জায়গায় লেখা ছিল সানি ডে, ক্লাউডি ডে আর রেইন ডে। এইগুলো দেখে লুইজ কিছু একটা মনে পড়ে যায় এবং সেই সরাসরি এক্সিবিশনে চলে আসে। সে সবকিছু দেখছিল, কিন্তু হঠাৎ তার চোখে পড়ে একটি খুব পুরনো ডায়েরির দিকে, যেটা সে স্কুল টাইমে হারিয়ে ফেলেছিল। সে খুব শক খেয়ে যায়। যখন সে ডায়েরিটা তুলতে যায়, তখন এক্সিবিশনের একজন কর্মচারী তাকে থামিয়ে দেয়। তিনি বলেন, এখানে কিছু ছুঁতে দেওয়া হয় না। লুইস তখন বলে, কিন্তু এই ডায়েরিটা তো আমার। তখন সেই কর্মচারী বলেন, আপনি একটু অপেক্ষা করুন, যে এই ডায়েরিটা এখানে রেখেছে আমি তার সঙ্গে আপনার কথা বলিয়ে দিচ্ছি। লুইস গভীর চিন্তায় পড়ে যায় এবং মনে মনে বলে, এই পুরনো ডায়েরিটা তো শুধুমাত্র একজন মানুষের সাথে জড়িত, যে ছিল আমার ওয়ান সাইডেড লাভ। এর পরে দৃশ্য কেটে যায় এবং আমরা অতীতের দৃশ্যে পৌঁছে যাই সালটা 1998। লুইস তখন তার বাবার সঙ্গে ফোনে কথা বলছিল। বাবা, তুমি কখন বাড়ি ফিরবে? বাবা বলেন, খুব তাড়াতাড়ি ফিরবো, আর তোমার প্রিয় ফ্রক রেইনকোটটাও নিয়ে ফিরবো। কিন্তু হঠাৎই দৃশ্য বদলে যায়, আর আমরা জানতে পারি লুইজের বাবা মারা গেছেন, কারণ তিনি যে ফ্যাক্টরিতে কাজ করতেন সেখানে মেশিনের সমস্যার কারণে দুর্ঘটনা ঘটেছে। লুইজের মা খুবই ভেঙে পড়েন আর কান্না করতে থাকেন। পরের দৃশ্যে দেখা যায়, লুইজ আর তার মা সাহায্যের জন্য ফ্যাক্টরির মালিকের বাড়িতে যায়, যেখানে কারো বিয়ে হচ্ছিল। লুইজের মা মালিকের স্ত্রীকে বলেন, আমার স্বামী আপনার স্বামীর জন্য কাজ করতে গিয়ে মারা গেছে, এখন আপনারা আমাদের একটু সাহায্য করুন। কিন্তু সেই মহিলা সাহায্য করতে স্পষ্টভাবে অস্বীকার করে এবং অনেক অপমান করে তাদেরকে বাড়ি থেকে বের করে দেন। অন্যদিকে লুইজ একা বসেছিল। তখন স্যাং নামের এক ছেলে আসে, এই মুভির মেইন ক্যারেক্টার। সে লুইজকে খেলার জন্য ডাকে এবং একটি ফুলের মুকুট তার মাথার উপর পরিয়ে দেয়, যেন তারা বিয়ে করেছে। এই মোমেন্টের কারণেই লুইজের স্যাংয়ের প্রতি ভালো লাগা জন্মায়। কিন্তু তখনই কিছু ছেলে এসে স্যাংকে বিরক্ত করতে শুরু করে। লুইস তখন কিক মেরে সেই ছেলেদেরকে দূরে সরিয়ে দেয়, অর্থাৎ স্যাংকে বাঁচিয়ে ফেলে। কিন্তু তখনই লুইজের মা এসে যায় এবং তাকে বকা দেন, তুমি এই ছেলেটার সঙ্গে খেলছো কেন? তুমি জানো না সে কে? তারপর তিনি জোরে করে লুইজকে নিয়ে চলে যেতে থাকেন। লুইজ খুব খারাপভাবে কেঁদে ফেলছিল। ঠিক তখনই স্যাংয়ের মা ওখানে এসে যায়। বাকি বাচ্চারা মিথ্যে বলে যে ওই মেয়েটা লুইজ স্যাংকে বিরক্ত করে চলে গেছে, কিন্তু স্যাং কিছুই বলে না, কারণ লুইজকে যেতে দেখে তার একদমই ভালো লাগছিল না। তারপর গল্প একটু সামনে এগিয়ে যায়, মানে এখন 2008 সাল। লুইজ এখন হাই স্কুলে পড়ছে এবং নোটিশ বোর্ডে টপ 20 লিস্টে নিজের নাম খুঁজেছে। সেখানে সে 10 নম্বর পজিশনে ছিল। ঠিক তখনই একজন টিচার এসে নোটিশ বোর্ডের লিস্টটা আপডেট করতে থাকেন এবং প্রথম পজিশনে স্যাংয়ের নাম অ্যাড করে দেন, যার ফলে লুইজ 11তম পজিশনে নেমে আসে। এতে সে মন খারাপ করে ফেলে। স্টুডেন্টরা বলা বলি করতে থাকে, স্যাং ওই ছেলে যে আমাদের স্কুলে কিছুদিন আগে অন্য একটা স্কুল থেকে ট্রান্সফার হয়ে এসেছে। ও অনেক বেশি ইন্টেলিজেন্ট, স্মার্ট, রিচ আর হ্যান্ডসাম। তখন লুইজ কিছু বলে না, কারণ নাম দেখে সে বুঝে যায় এ তো সেই ছেলেটা যাকে ছোটবেলায় তার ভালো লেগেছিল। এর পরেরটি সে দেখা যায়, লুইস বাড়ি ফিরে তার টেস্ট পেপারটা লুকিয়ে রাখে, কিন্তু ভুল করে সেই পেপারটা তার মায়ের হাতে পড়ে যায়। এই কারণে তার মা তাকে অনেক বকা দেন এবং বলেন, আমি তোমাকে কত কষ্ট করে পড়াচ্ছি আর তোমার টিউশন ফিও দিচ্ছি, কিন্তু তোমার তো পড়াশোনায় একটু মন নেই। তখন লুইস বিরক্ত হয়ে যায় এবং বলে, আমি একদিন ফার্স্ট পজিশন হয়ে দেখাবো। এর পরের দৃশ্যে আমরা দেখি স্কুলের অ্যাসেম্বলি চলছে আর লুইজ দৌড়ে এসে পৌঁছায়, কারণ সে লেট হয়ে গিয়েছিল। তারপর টিচার নতুন ট্রান্সফার স্টুডেন্ট মানে স্যাংকে স্টেজে ডাকেন স্পিচ দেওয়ার জন্য, কারণ যখনই কেউ ফার্স্ট পজিশনে আসে তখন তাকে স্পিচ দিতে হয়।
লুইস বহুদিন পর আবার স্যাংকে দেখে। স্পিচে স্যাং বলে সব স্টুডেন্টদের লাইফে এক ধরনের দেয়াল থাকে যার নাম হচ্ছে এক্সাম। আর এই দেয়ালটা আমাদের পার করতেই হবে, তাহলে আমরা আমাদের ভালো ভবিষ্যৎ দেখতে পারবো। সবাই স্পিচটা খুব পছন্দ করে এবং তালি দিতে থাকে। আর লুইস ছিল সবচেয়ে বেশি খুশি, কারণ এতদিন পর তার ক্রাশ স্যাংকে তার নিজের স্কুলে দেখছে। এরপর সিন কেটে যায় এবং দেখা যায় লুইস লুকিয়ে লুকিয়ে স্যাংয়ের ওপর নজর রাখতে শুরু করে। সে কোন ক্লাসে যায়, কখন পিয়ানো বাজায়, কোন বই পড়ে, সব খেয়াল রাখতে শুরু করে। এমনকি যখন স্যাং তার সামনে দিয়ে হেঁটে যেত, তখনও লুইসের হার্টবিট বেড়ে যেত। আসলে লুইস তো স্যাংকে চিনে ফেলেছে, কিন্তু স্যাং এখনও বুঝতেই পারেনি যে এই মেয়েটা তার সেই ছোটবেলার বন্ধু। লুইস সবসময় সেই জায়গাতেই বসতো যেখানে স্যাং পড়াশোনা করত, কারণ দূর থেকে স্যাংকে দেখতে তার ভালো লাগতো। আর যখন স্যাং চলে যেত, তখন লুইস তার মুখ লুকিয়ে নিত। পরে সে দেখা যায় লুইস স্কুলের ছাদে চলে এসেছে। সে দেয়ালে তার প্রিয় অ্যানিমেশন মুভি ডায়লগ লিখছে। তোমার কোনটা ভালো লাগে, সানি ডে, ক্লাউডি ডে না রেইন ডে? ঠিক তখনই স্যাংও সেখানে চলে আসে। স্যাংকে দেখে লুইস লুকিয়ে যায়। স্যাং দেয়ালে লেখা প্রশ্নটা পড়ে এবং নিচে উত্তর লিখে দেয় রেইন ডে, আর লেখে অনলি ইয়েস্টারডে আমারও প্রিয় মুভি ছিল। এটা দেখে লুইস অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ স্যাং তার প্রশ্নের উত্তর দিয়েছে। এরপরে তো দুজন এমনভাবে দেয়ালে লিখে লিখে কথা বলতে থাকে, কারণ তাদের অনেক কিছুই এরকম ছিল, মানে পছন্দ অপছন্দ সবই মিলে যায়। কিন্তু এখনো স্যাং জানে না সে আসলে কার সাথে কথা বলছে। লুইস প্রতিদিন স্যাংকে ফলো করে, সবসময় তার আশেপাশে থাকে, কিন্তু স্যাং কখনোই সেটা বুঝতে পারে না। যদি স্যাং 3টা চপস্টিক দিয়ে খেতে অভ্যস্ত হয়, তাহলে লুইসও শিখে নেয় 3টা চপস্টিক দিয়ে খাওয়া। এরপর একদিন স্কুলে একটি নাটকের দৃশ্য দেখানো হয়, যেখানে লুইস একদিন ব্যাকগ্রাউন্ড অ্যাক্টর, মানে সে একটা গাছের চরিত্রে অভিনয় করছে। আর যে মেয়েটা হিরোইন ছিল তার নাম ছিল জানিয়ান। সেও স্যাংয়ের মতোই একই ধনী পরিবার থেকে আসে, আর খুবই সুন্দরী হওয়ায় স্কুলে বেশ জনপ্রিয়। জানিয়ানকে সেখানে গান গাইতে হতো, কিন্তু তখন জানিয়ান স্যারকে বলল, আমি মিউজিক ছাড়া গান গাইতে পারবো না, তাই প্লিজ আপনি স্যাংকে বলুন সে যেন আমার জন্য পিয়ানো বাজায়। আসলে জানিয়ানও স্যাংকে পছন্দ করত। স্যার স্যাংকে স্টেজে ডেকে নেন। এই দৃশ্য দেখে লুইসের একদম ভালো লাগেনি যে তার ক্রাশ অন্য কোনো মেয়ের জন্য পিয়ানো বাজাবে। তাই লুইস স্যারকে বলতে শুরু করলো, ম্যাডাম এটা তো একদমই আনফেয়ার হচ্ছে, মানে শুধু জানিয়ানকে গান গাইতে দেওয়া হচ্ছে কেন? আমাদের সবার অডিশন হওয়া উচিত। বাকি মেয়েরাও বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে, কারণ সবাই জানিয়ানের ওপর একটু জেলাস ছিল। তখন স্যার বললেন, ঠিক আছে, এখনই অডিশন নেওয়া হবে, প্রথমে তুমিই গান গেয়ে দেখাও। লুইস পুরো কনফিডেন্স নিয়ে সামনে এলো, কিন্তু যখন সে গান গেতে শুরু করলো, তখন এতটাই বাজে গাইলো যে সবাই হাসতে লাগলো। লুইস নিজেকে অপমানিত ফিল করলো, কারণ তার অপমান তার ক্রাশ স্যাংয়ের সামনেই হয়েছে। স্যার লুইসকে বললেন পেছনে চলে যেতে, তখন লুইস গিয়ে মুখ লুকিয়ে বসে পড়ল। এরপর জানিয়ান গান গাইলো, আর স্যাং তার জন্য পিয়ানো বাজাচ্ছিল। পরের দিন ছিল ফাইনাল পারফরমেন্স, যেটা সবাই ভালোভাবে করে ফেললো। কিন্তু প্লে শেষ হতেই লুইজের এক বান্ধবী হঠাৎ স্টেজে উঠে চিৎকার করে স্যাংয়ের নাম নিয়ে বলল, আই লাইক ইউ। তখন সব স্টুডেন্টরা চেঁচাতে লাগলো, ওয়াও, কনফেশন হচ্ছে। বাইরে বসে থাকা ছেলেরাও ভেতরে ঢুকে স্টেজে উঠে পড়লো। সবাই স্যাংকে বলছিল, আরে হ্যাঁ হ্যাঁ বলে দাও, কিন্তু স্যাং সরি বলে সেখান থেকে চলে গেল। মানে সে লুইজের বান্ধবীকে মানা করে দিয়েছে। লুইজের বান্ধবী এতটাই শকে চলে গিয়েছিল যে সোজা নিচে পড়ে গেল। তখন লুইজ বুঝে গেল, যদি আমি এখন আমার ফিলিংস বলি, তাহলে আমাকেও ঠিক হয়তোবা এভাবেই রিজেক্ট করে দেবে। তখনই লুইজ তার বান্ধবীকে শান্ত করতে লাগলো আর বলল, তোমার স্যাংকে হঠাৎ করে প্রপোজ করা উচিত হয়নি, তাও আবার সবার সামনে। তখন লুইজের বান্ধবী বলল, কমপক্ষে আমি তো সাহস করে নিজের মনের কথা বলে দিয়েছি, তাই এখন আমি হালকা অনুভব করছি, মানে এখন আর কোনো আশা রাখবো না। সুতরাং আমি তোমার থেকে ভালো অবস্থানে আছি, কারণ আমি জানি তুমিও স্যাংকে গোপনে পছন্দ করো, কিন্তু এই কথাটা কখনো সাহস করে স্যাংকে বলতে পারবে না। তখন লুইস চুপচাপ বসে রইল, কারণ কথাটা একদমই সত্যি ছিল। এখন পরের দৃশ্যে আমরা দেখি একদিন লুইস সাহস করে স্যাংয়ের সঙ্গে কথা বলতে গিয়েছিল।
কিন্তু তখনই স্যাংয়ের ড্রাইভার তাকে নিতে চলে আসে আর সে চলে যায়। এই ঘটনার পর লুয়েজ আর কখনো সাহস করে তার সাথে কথা বলতে পারেনি। তারপর একদিন যখন ডায়েরিতে স্যাংয়ের ব্যাপারে লিখছিল, তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। এটা দেখে সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। তার ক্লাসমেট জানিয়ান বুঝতে পারে না লুয়েজ হঠাৎ এমন কেন করলো। আসলে লুয়েজের মন খারাপ ছিল, কারণ বৃষ্টির কারণে ছাদের দেয়ালে স্যাংয়ের সাথে লেখা তার সব কথাগুলো মুছে গিয়েছিল। তাই লুয়েজ কাঁদতে শুরু করে। ঠিক তখনই স্যাং সেখানে আসে, যেটা দেখে লুয়েজ লুকিয়ে পড়ে। আর তারপর স্যাংও কাঁদতে শুরু করে, কারণ এখনো সে জানে না যে সে আসলে কার সাথে কথা বলতো। কিন্তু সে মেয়েটিকে পছন্দ করে ফেলেছে। লুয়েজ ভাবে আমি স্যাংয়ের সামনে যাই, কিন্তু তার সাহস হয় না। আর এভাবেই দুজনে চুপচাপ কাঁদতে থাকে। এরপর আমরা দেখি লুয়েজ যখন ক্লাসে ফিরে আসে, তখন জানতে পারে তার ডায়েরি হারিয়ে গেছে। খুব টেনশনে পড়ে যায় ডায়েরিটা কোথায় গেল। আর তখন জানিয়ানকে দেখে এমন মনে হচ্ছিল যে ডায়েরিটা ওই হয়তোবা চুরি করেছে, কারণ সেই ডায়েরির মধ্যে লেখা ছিল স্যাংয়ের সব পছন্দ অপছন্দ। এমনকি ছাদে লুয়েজ স্যাংয়ের সঙ্গে যেসব কথা বলতো সেগুলো ডায়েরিতে লেখা ছিল। এরপর আমরা দেখি প্রতিদিনের মতো যখন লুয়েজ স্যাংকে দেখতে আসে, তখন দেখতে পাই এইবার স্যাংয়ের সঙ্গে জানিয়ান রয়েছে, কারণ এখন জানিয়ান স্যাংয়ের গার্লফ্রেন্ড হয়ে গেছে। আর সেটা হয়েছে ওই ডায়েরি ব্যবহার করে। মানে জানিয়ান স্যাংকে বোঝায় যে ছাদের ওই মেয়েটা সেই ছিল, যা এখন লুয়েজ জানে না। কিন্তু স্যাং আর জানিয়ানকে একসাথে দেখে তার মন ভেঙে যায়। স্কুলে সবাই বলতে থাকে জানিয়ান আর স্যাং একদম পারফেক্ট কাপল, কারণ দুজনেই রিচ ফ্যামিলি থেকে এসেছিল। এইসব শুনে লুয়েজের খুব খারাপ লাগতে থাকে। মানে লুয়েজ একেবারেই ভেঙে পড়ে। তাই প্রথমে সে কয়েকদিন এই শখে ছিল, কিন্তু তারপর ডিসিশন নেয় এবার আমি স্যাংকে চিরতরে ভুলে যাব আর শুধু পড়াশোনার উপর ফোকাস করব। আর সে ঠিক তাই করে। মানে সে সারাদিন শুধু পড়াশোনা করে যাতে ফার্স্ট র্যাঙ্কে আসতে পারে। এখন সে স্যাংয়ের কথা একেবারেই ভাবে না। অন্যদিকে স্যাং আরাম করে জানিয়ানকে ডেট করছিল। আর এখন যখন ফাইনালি রেজাল্ট আসে, তখন দেখা যায় এবার ফার্স্ট র্যাঙ্কে লুয়েজ পেয়েছে। এটা দেখে সে খুবই খুশি হয়, কিন্তু স্যাং এবার 23 নম্বরে চলে এসেছে, যেটা দেখে লুইজের একদম ভালো লাগেনি। সবাই লুইজকে কংগ্রাচুলেট করতে থাকে। তখন লুইজের বান্ধবী জানায় স্যাং আর জানিয়ান কিউই এন্ট্রান্স এক্সাম দেবে না, বরং তারা দুজন একসাথে বিদেশে পড়তে যাচ্ছে। দুজনে রিচ ফ্যামিলি থেকে এসেছে, তাই বিদেশে গিয়ে পড়াশোনা করাও ওদের জন্য কোনো ব্যাপারই ছিল না। এমনকি কলেজ এন্ট্রান্স এক্সাম দেওয়ার দরকারও নেই। তখন লুইজ বুঝে যায় এখন আমি স্যাংয়ে থেকে দূরে চলে যাচ্ছি। মানে এখন আমি ওকে দূর থেকেও আর দেখতেও পারবো না। মানে এখন পর্যন্ত আমরা দেখলাম লুইজ ফাইনালি ফার্স্ট র্যাঙ্কে নিয়ে এসেছে, কিন্তু যখন তার বান্ধবী বলল স্যাং আর জানিয়ান এখন বিদেশে পড়তে যাবে, মানে ওরা সেখানেই পড়াশোনা চালিয়ে যাবে, তখন এটা শুনে লুইজের একদম মন ভেঙে যায়। সে ভাবে তাহলে কি আমি স্যাংকে আর কোনোদিন দেখতে পাবো না। এরপর দৃশ্য কাট হয় আর আমাদের দেখানো হয় স্কুলের অ্যাসেম্বলি সিন। এইবার লুইজকে স্টেজে স্পিচ দিতে ডাকা হয়, কারণ সে ফার্স্ট র্যাঙ্ক এনেছে। স্যাংও সেখানে ছিল, কিন্তু লুইজের দিকে তাকিয়ে দেখছিল না, কারণ সে নিজে খুব মন খারাপ করেছিল। কোথা থেকে কোথায় ফার্স্ট থেকে একেবারে 23 নম্বরে নেমে এসেছে। তখন লুইজ সবার সামনে নিজের নাম বলে স্পিচ শুরু করে। তখন লুইজ সেই স্যাংয়ের বলা লাইনটা বলে, গত বছরে একজন ছেলে আমাদের সবাইকে বুঝিয়েছিল আমাদের সামনে একটা দেয়াল আছে যার নাম এক্সাম, আর এই দেয়ালটা পেরিয়ে গেলেই আমরা আমাদের ভবিষ্যৎ মানে আমাদের জীবনটা দেখতে পারবো। সেই কথাটা আমি মনের মধ্যেই গেঁথে নিয়েছিলাম, আর সেই কারণেই আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমি আশা করি আমরা সবাই কলেজের এন্ট্রান্স এক্সামে আবার সেরা পারফরমেন্স দেব। তখন সব স্টুডেন্টরা প্রতিজ্ঞা করতে শুরু করে, হ্যাঁ আমরা ভালোভাবে এক্সামের প্রস্তুতি নেব। কিন্তু স্যাং তখনও মন খারাপ করেছিল। মানে সে এখনো লুইজের দিকে তাকায়নি। সে শুধু একটু শুনেছে একটা মেয়ে নাম লুইজ যে ফার্স্ট র্যাঙ্কে এসেছে। এখন পরের দৃশ্যে দেখা যায় লুইজ আবার স্কুলের ছাদে আসে আর স্যাংয়ের সঙ্গে কাটানো সব স্মৃতিগুলো মনে করে ওয়ালে কিছু একটা লিখে দেয় এবং খুব করে কাঁদতে শুরু করে। এই বলে যে এখন পর্যন্ত তো তুমি তোমার গার্লফ্রেন্ড জানিয়ানকে নিয়ে বিদেশে চলে গেছো, বিশ্বাসই হচ্ছে না আমি তোমার থেকে চিরতরে দূরে চলে এসেছি আর কখনো তোমায় দেখতেও পারবো না। তারপর আমাদের সেই লাইনগুলো দেখানো হয় যেগুলো লুইজ ওয়ালে লিখেছে। মানে সে লিখেছে লুইজ স্যাংকে পছন্দ করে,
কিন্তু এই কথায় কেউই জানে না। পরের দৃশ্যে আমরা দেখি এটা এখন 2012 সাল, আর এখন লুইস ফাইনালি ইউনিভার্সিটিতে এসে পৌঁছেছে। কলেজ এন্ট্রান্স এক্সামে সে খুবই ভালো রেজাল্ট করেছে। তখন সে সাইকেল চালাচ্ছিল, আর হঠাৎ করে তার মনে হলো যেন তার সামনে স্যাং দাঁড়িয়ে আছে। তাই সে পুরোপুরি শকে চলে যায়। তারপর যখন সেই লোকটা ঘুরে দাঁড়ায়, তখন দেখা যায় সেই সত্যি স্যাং, যার ফলে লুইস কিছুই বুঝতে পারে না যে আসলে এটা কিভাবে সম্ভব। মানে স্যাং তো চীনে আছে, আর তাও আবার এই ইউনিভার্সিটিতে। ঠিক তখনই ওপর থেকে একটা ফল পড়ে যায়, আর জানা যায় এখানে একটা শর্ট ফিল্মের শুটিং চলছে। আর ডিরেক্টর লুইসকে দেখে একদম পারফেক্ট মনে করে ওই চরিত্রের জন্য। তাই সে লুইসকে জিজ্ঞাসা করে, তুমি কোন ডিপার্টমেন্ট থেকে এসেছো? কিন্তু লুইস এতটাই কনফিউজ ছিল যে সে কিছুই বুঝতে পারছিল না কি করবে আর কি করবে। কারণ তার মাথা ঘুরছিল শুধু একটা প্রশ্ন, স্যাং এখানে কিভাবে? আর এইভাবেই সে নার্ভাস হয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তারপর সে রুমে চলে আসে, যেখানে তার রুমমেট বালি খুবই কাঁদছিল, কারণ তার বয়ফ্রেন্ড গাবি ভিডিও কলে তার সঙ্গে ব্রেকআপ করে দেয়। যার ফলে বালি খুব ভেঙে পড়ে আর বলতে থাকে, এখন আমি কি করব? আমি স্কুল লাইফ থেকে গাবিকে পছন্দ করি, কিন্তু গাবি আমাকে কোনোদিনই সিরিয়াসলি ভাবে নেয়নি। তখন লুইস তাকে বোঝায়, তোমার গাবের মতো ছেলেদের থেকে দূরে থাকা উচিত, যারা অন্যের অনুভূতির কদর করতে পারে না। তখন বালি লুইসকে জিজ্ঞাসা করে, আমি কি তোমার জন্য কার্ড পড়তে পারি? কিন্তু লুইস না বলে দেয়। আর তারপর বসে বসে আবার স্যাংয়ের কথা ভাবতে শুরু করে। স্যাং এখানে কি করছে? এর মানে সে বিদেশে যায়নি, কিন্তু সে কেন এমন করলো? ঠিক তখনই বালির জোরে জোরে কাদার আওয়াজ আসতে থাকে। তাই লুইস বালিকে অনেক বোঝাতে থাকে আর চুপ করতেও বলে। কিন্তু বালি বলে, আমি গাবিকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। তারপর সে বলে, তুমি কোনোদিন কাউকে ভালোবাসিনি, তাই তুমি আমার ফিলিংস বুঝবে না, যে নিজের সত্যিকারের ভালোবাসা থেকে আলাদা হয়ে গেলে কতটা কষ্ট হয়। তখন লুইস মনে মনে বলে, আমি একে কি বলবো? এই ব্যথা আমার যে ভালো আর কেউ বোঝে না। এরপর আমরা ক্যান্টিনের সিন দেখি, যেখানে লুইস তার প্রিয় চকলেট বান কিনতে আসে, কিন্তু সে জানতে পারে যে এক ছেলে সবগুলো বান কিনে নিয়েছে। ঠিক তখনই কেউ লুইসকে ডাক দেয় আর তার পাশে বসতে বলে। সে ওই শর্ট ফিল্মের ডিরেক্টর ছিল, যার কাছে সব চকলেট বান ছিল। তারপর লুইস বসে পড়ে আর দেখতে পায় তার একদম সামনেই স্যাং বসে আছে, যেটা দেখে লুইস পুরোপুরি চমকে যায়। বাই দ্য ওয়ে, এই আরেক ছেলের নাম হলো মিং, যে লুইসকে বলে, আমি শর্ট মুভি তৈরি করি। তখন লুইস নিজের পরিচয় দেয়, আমার নাম লুইস, ল ডিপার্টমেন্ট থেকে। তখন মিং বলে, আমিও আর আমার বন্ধু একই ডিপার্টমেন্টে। ঠিক তখনই স্যাং জিজ্ঞাসা করে, তুমি কি জানোয়া স্কুল থেকে এসেছ? লুইস বলে, হ্যাঁ, কিন্তু তুমি এটা কিভাবে জানলে? তখন স্যাং বলতে শুরু করে, আমিও সেই স্কুল থেকেই এসেছি, আর যখন তোমার ফার্স্ট পজিশন এসেছিল তখন তোমার নাম শুনেছিলাম, কিন্তু আজ প্রথমবার তোমাকে সামনাসামনি দেখছি। বাই দ্য ওয়ে, আমার নাম স্যাং, আর আমিও তোমাদের মতোই ল ডিপার্টমেন্ট থেকে এসেছি। লুইস অনেক খুশি হয়েছিল যে অবশেষে স্যাং তার সঙ্গে কথা বলছে, এবং এটা জেনে যে স্যাং তার নাম মনে রেখেছে। তবু সে এমনভাবে রিয়েক্ট করলো যেন আজই প্রথম সে স্যাংকে দেখেছে এবং তার নাম শুনেছে। তখন স্যাং এটাও জানায়, তোমার সেকশনের এক মেয়ে ছিল যার নাম জানিয়ান, আমি তাকে চিনতাম। এই সময় মিং স্যাংকে জিজ্ঞাসা করে, তুমি লুইজের সঙ্গে এত কথা বলছো কেন? আমি তো ওকে কথা বলার জন্য থামিয়ে দিয়েছিলাম। তারপর মিং বলে, আসলে আমি একটা শর্ট মুভি বানাচ্ছি, আর তুমি ওই রোলে একদম পারফেক্ট লাগছো, তাই তুমি কি প্লিজ আমার মুভিতে অভিনয় করতে চাইবে? লুইজ নানা অজুহাত দিতে শুরু করে, আমার সময় হবে না। তারপর কথাবার্তার মধ্যে লুইজ স্যাংকে জিজ্ঞাসা করে, তুমি কি জানিয়ানের বয়ফ্রেন্ড? তখন স্যাং জানায়, না, আমি এখন আর নই, আগে ছিলাম। এই সময় মিং জানায়, স্যাং জানিয়ানের সঙ্গে অ্যাব্রোড যাওয়ার কথা ছিল, কিন্তু ওদের ব্রেকআপ হয়ে যাওয়ার কারণে স্যাং যায়নি, বরং এখান থেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে, আর ও আমার বেস্ট ফ্রেন্ড ও রুমমেট। লুইস অনেক খুশি হয়ে গিয়েছিল এটা শোনার পর। স্যাং এখন সিঙ্গেল। তারপর ও নিজেও 3টা চপস্টিক দিয়ে খেতে শুরু করে, যেমনটা স্যাং করছিল। স্যাং ব্যাপারটা খেয়াল করে, কারণ সে ভাবতো একমাত্র 3টা চপস্টিক দিয়ে সেই খায়, তাই লুইসের মধ্যে এই অভ্যাসটা তার ভালো লাগে। এরপর আমরা দেখি 3জন বাইরে, কারণ মিং এখন লুইসকে রাজি করাচ্ছে
আর যখন বলে আসলে স্যাং মুভির হিরো হবে আর তুমি ওর হিরোইন, একদম পারফেক্ট লাগবে, তখন লুইস সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ সে তো প্রথম থেকেই স্যাংয়ের হিরোইন হতে চেয়েছিল। তারপর আর কি, পরের দিন থেকেই শুটিং শুরু হয়ে যায়, যেখানে স্যাং এলিয়েন সাজে আর লুইস তার সঙ্গে কথা বলছে। শুট তো ভালোই হচ্ছিল। তারপর মিং আরো অনেক কিছু বুঝিয়ে দিচ্ছিল যে এরপর কি কি করতে হবে। তখন হঠাৎ একজন আঙ্কেল এসে বকাবকি করতে শুরু করে, তোমরা এখানে কি করছো? কারণ এই জায়গাটা শুটিংয়ের জন্য অনুমতি ছিল না। তখন সবাই তাড়াতাড়ি পালিয়ে যায়, এমনকি ওদের ইএফওটাও ফেলে রেখে যায়। এরপর আমরা দেখি ওরা তিনজন ক্লাসে, যেখানে লুয়েজ ওদের সঙ্গে না বসে পেছনে গিয়ে বসে আর বারবার স্যাং ওর দিকে তাকিয়ে হাসছিল। কিন্তু যখন মিং ঘুরে তাকায়, তখন ও ভাবছিল লুয়েজ বুঝি তাকিয়ে দেখে হাসছে। তারপর টিচার বললেন, আজ আমরাও একটা কেস অ্যানালাইসিস করব, এর জন্য আমি দুটো পার্টি বানাবো আর দুজন স্টুডেন্ট এসে সেখানে বিতর্ক করবে। এক পার্টি যাদের বিচার চাওয়া উচিত কারণ তাদের সঙ্গে খুব খারাপ কিছু হয়েছে, আরেক পার্টি যারা দোষী কিন্তু তারা নিজের দোষ মানতে রাজি নয়। মানে এমন একটা কেস যেখানে একজন ওয়ার্কারের মৃত্যু হয়েছে অপর ওয়ার্কারের খারাপ মেশিনের কারণে। তারপর টিচার বেছে নেন কারা দুজন বিতর্ক করবে। আর লুইজ ও স্যাংয়ের নাম কোনো কবিতার কারণে মিলেছে, তাই ওদের দুজনকে ডেকে আনা হয়। তখন বিতর্ক শুরু হয়। লুইজ বিচার চাওয়া পার্টির হয়ে থাকে। সে বলে এটা কোম্পানির দোষ, কারণ তারা না মেশিনের যত্ন নিয়েছে, না ওয়ার্কারদের প্রতি সহানুভূতি দেখিয়েছে। তারপর স্যাং যে কোম্পানির সাইডে, সে বলে কোম্পানির কোনো দোষ নেই, কারণ তারা আগেই ওয়ার্কারদের সাথে তাদের কন্ট্রাক্ট সাইন করে নিয়েছিল। ওয়ার্কারদের যদি ওভার ওয়ার্কার করে তাহলে কোম্পানি দোষী নয়। প্রথমে লুইজ চুপ করে দাঁড়িয়ে থাকে, কারণ হঠাৎ করে ওর শৈশবের স্মৃতির কথা মনে পড়ে যায়, কারণ ওই কেসটা ওর বাবার ঘটনার মতোই ছিল। তাই আবেগপ্রবণ হয়ে লুইজ বলে, ধনী লোকেরা গরিবদের ওপর এত অত্যাচার কিভাবে করতে পারে? আগে তো জোর করে কাজ করায়, তারপর যখন ওভারওয়ার্ক আর খারাপ মেশিনে মৃত্যু হয় তখন কোনো দোষী নেয় না, এমনকি সেই ওয়ার্কারের পরিবারকে 1 টাকাও সাহায্য করে না। তোমরা কি ভাবতে পারো যে পরিবারের একমাত্র উপার্জনকারী মারা গেলে তাদের কি হয়? সেই পরিবারের ছোট বাচ্চাদের বা কি হয়, যারা বাবার ফেরার অপেক্ষা করছিল, তারা কিভাবে বাঁচে? এত খারাপ কাজ করার পর কোম্পানির কি লজ্জা লাগে না? তাদের মনে কি একটু অনুশোচনা হয় না? এই কথা শুনে স্যাং শুধু লুইজকে দেখতে থাকে। পুরো ক্লাস স্তব্ধ হয়ে যায়। স্যাং পরাজয় মেনে নেয় এবং বলে হ্যাঁ, কোম্পানির দোষ ছিল। তারপর লুইজের জন্যই হাততালি দিতে থাকে আর তখন বাকিরাও হাততালি দিতে শুরু করে। এভাবেই লুইজ বিতর্কে জিতে যায়। এরপর আমরা দেখি লুইজ একটা নুডলসের দোকানে পার্ট টাইম কাজ করছে, কিন্তু যখনই স্যাং সেখানে আসে তাকে দেখে লুইজ লুকিয়ে পড়ে, কিন্তু পরে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে? তখন স্যাং জানায়, আমি তো এমনি এসেছিলাম। অথচ আসলে সে আগেই জানতো লুইজ এই দোকানে পার্ট টাইম কাজ করে, তাই সে লুইজের সঙ্গে দেখা করতে এসেছিল। মানে এখন স্যাংয়েরও লুইজের প্রতি ইন্টারেস্ট নিতে শুরু করেছে। স্যাং অনেকগুলো নুডলস অর্ডার করে এবং খেতে শুরু করে। তারপর ধীরে ধীরে অনেক সময় পার হয়ে যায়, সে শুধু নুডলস খাচ্ছিল আর মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে লুইজের দিকে তাকাচ্ছিল। এরপর যখন সে আরেকটা নুডলস অর্ডার করে, তখন লুইজ তাকে বলে, তুমি যদি এগুলো সব আমার জন্য করছো তাহলে আর করো না, কারণ আমি বলে দিই যে এতে আমার কোনো কমিশন পড়বে না, তাই তোমাকে নিজের উপর এত জোর দেওয়ার দরকার নেই। তখন স্যাং থেমে যায়, কারণ সে সত্যি এইসব লুইজের জন্য করেছিল, যাতে বেশি নুডলস অর্ডার হলে লুইজের লাভ হয়। তারপর দুজন একসাথে দোকান বন্ধ করে। তারপর যখন তারা বেরোতে শুরু করে, তখন লুইজ স্যাংয়ের সঙ্গে না গিয়ে তার পেছনে পেছনে হাঁটছিল। এই অভ্যাসটা স্কুল টাইম থেকেই আছে তার। তখন স্যাং আগে লুইজকে ভয় দেখায়, তারপর জিজ্ঞাসা করে, তুমি সবসময় আমার পেছনে কেন হাঁটো? তখন লুইজ মনে মনে বলে, আমি কিভাবে বলবো যে এটা করতে আমার ভালো লাগে, মানে তোমাকে শান্তিতে পেছন থেকে দেখতে। স্যাং বলে, দোকানের মালিক তোমাকে এত রাত পর্যন্ত কাজ করায়, তাও সে সামান্য কিছু পয়সা দেয়। তখন লুইস বলে, স্টুডেন্টদের বেশি টাকা দেওয়া হয় না, মানে লোকেরা তাদের এতটা টাকা দিতে চায় না। ঠিক তখনই লুইজের ফোনে বালির কল আসে যে ঝামেলায় পড়েছে। তাই তারা দুজন তাড়াতাড়ি ছুটে ক্লাবের দিকে যায়। ক্লাবে গিয়ে দেখা যায় বালি কারোর সঙ্গে ঝগড়া করে ফেলেছে। এক মেয়ে চেঁচাচ্ছে যে এই মেয়েটা আমার দামি ড্রেস নষ্ট করে দিয়েছে।
ওকে এটার টাকা দিতে পারবে? তখন স্যাং বলে, ঝগড়া থামাও, আমি পয়সা দিয়ে দিচ্ছি। তারপর বলে, আসলে এটা নকল ব্র্যান্ড, কারণ এতে বাড়তি একটা অ্যান আছে, সেই কারণে যতটা দাম পড়ে আমি শুধু ততটাই দেব। এই কথা শুনে সেই মেয়ে আরও বেশি রেগে যায়। তোমার সাহস কিভাবে হলো আমাকে অপমান করার? ধীরে ধীরে ঝগড়া আরও বাড়তে থাকে। তাই সবাই মিলে বালিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বালির সাথে তার একজন বন্ধু ছিল, তাই স্যাং তাদের দুজনকে আলাদা দিকে যেতে বলে এবং নিজে লুয়েজের সঙ্গে অন্য দিকে চলে যায়। লোকেরা এখন শুধু স্যাং আর লুয়েজের পেছনে। তখন ওরা খুব চালাকির সাথে একটা জায়গায় লুকিয়ে পড়ে। তারপর অবশেষে দুজনেই হাফ ছেড়ে বাঁচে। বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই ওরা ওখানেই বসে পড়ে। তখন স্যাং তার প্রিয় অ্যানিমেশন মুভি অনলি ইয়েস্টারডে সম্পর্কে বলে এবং জিজ্ঞাসা করে, এইটা কি তোমার পছন্দ? লুয়েজ যে নিজেও এই মুভির ফ্যান ছিল, সে কিছুই বলে না। তারপর স্যাং বলতে শুরু করে, আসলে স্কুল টাইমে আমি গোপনে এক মেয়ের সঙ্গে স্কুলের ছাদে কথা বলতাম। সেই মেয়েও অনলি ইয়েস্টারডে পছন্দ করত এবং তার একটা ডায়লগ লিখে রেখেছিল। আমি ভেবেছিলাম সেই মেয়ে জানিয়ান হবে, তাই আমি তাকে ডেট করা শুরু করি, কিন্তু সে ছিল না। এই কারণে আমি জানিয়ানকে ছেড়ে দিয়েছিলাম। লুয়েজ চুপচাপ সব শুনছিল। এরপর যখন স্যাং ট্যাক্সি খুঁজতে যায়, তখন লুয়েজ তাকে দেখতে দেখতে মনে মনে বলে, এটা কি আমাদের ভাগ্য যে আমাদের একে অপরের কাছাকাছি নিয়ে আসছে? আমি কি সত্যি তোমার জীবনের সেই গুরুত্বপূর্ণ মেয়ে হতে পারি? রেডিওতে বলা হচ্ছে যে কয়েকদিন ধরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, যার কারণে ঝড় আসার সম্ভাবনা রয়েছে। স্কুলের সব অ্যাক্টিভিটি সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং স্টুডেন্টদের তাদের ডোরমে থাকার কথা বলা হয়েছে। লুয়েজ তখন ডোরমে ছিল, তখনই তার কাছে স্যাংয়ের মেসেজ আসে, তুমি কি বাইরে আছো না তো? কিন্তু লুয়েজ মিথ্যে বলে যে আমি টিচার বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি। স্যাং বলে, তাহলে আমার আসার অপেক্ষা করো। এই কথা শোনার পর লুইস তাড়াতাড়ি একটা ড্রেস বেছে নেয়। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ে। যখন সবাই ফেরত যাচ্ছে, তখন সে এখানে এন্ট্রি করে। তারপর তাড়াতাড়ি বিল্ডিংয়ের নিচে আসে এবং নিচের ছাতা ডাস্টবিনে ফেলে দিয়ে স্যাংয়ের আসার জন্য অপেক্ষা করে। লোকেরা অবাক হয়, এটা সে কেন করছে? তাই একজন লোক ছাতা তুলে নেয় এবং জিজ্ঞাসা করে, তুমি যদি এটা ব্যবহার না করো তাহলে আমি কি এটা নিতে পারি? লুইস বলে, হ্যাঁ নিয়ে যাও। তাই সেই লোক ছাতা নিয়ে চলে যায়। লুইস স্যাংয়ের জন্য অপেক্ষা করতে থাকে এবং অনেক সময় পার হয়ে যায়। এক সময় সে ভাবতে থাকে হয়তো সে আর আসবে না। ঠিক তখনই স্যাং এসে পড়ে এবং লুইস অনেক খুশি হয়ে যায়। স্যাং তার জন্য ফ্রক ডিজাইনের একটা রেইনকোট এনেছে। তখন লুইস আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ এটা সেই একই রেইনকোট যা সে তার বাবার কাছ থেকেই চেয়েছিল, কিন্তু তার বাবা আর কখনো ফিরে আসেনি। রেইনকোটটা পরে লুইস খুশি মনে স্যাংয়ের সঙ্গে বেরিয়ে যায়। এরপর আমরা দেখি তারা সবাই মিলে একটা জায়গায় এসেছে। আসলে তারা সবাই মিলে শুটিং করতে এসেছে এবং সবাই খুব খুশি দেখাচ্ছে। তারপর তারা একে অপরকে ভিডিও করতে করতে জিজ্ঞাসা করতে থাকে, যদি পৃথিবী শেষ হয়ে যায় তাহলে তোমার শেষ ইচ্ছে কী হবে? কেউ বলে, আমি সেরা অভিনেতা হতে চাই। এক মেয়ে বলে, আমি আমার সত্যিকারের ভালোবাসার সঙ্গে দেখা করতে চাই। আর এক ছেলে বলে, আমি মারা যাবার আগে একটু স্লিম হতে চাই। যখন লুইসকে প্রশ্ন করা হয়, তখন সে বলে, আমি সাহসী হতে চাই, যাতে আমি আমার মনের কথা যার কাছে বলতে চাই তাকে বলতে পারি। আর স্যাং বলে, আমি চাই আমরা সবাই সবসময় একসাথে থাকি। বাই দ্য ওয়ে, যদি এই একই প্রশ্ন তোমাদের সবার কাছে করা হয় যে পৃথিবী শেষ হয়ে যাওয়ার আগে তোমার শেষ ইচ্ছেটা কি হবে, তাহলে তোমরা সবাই কি উত্তর দেবে? অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আমি চেষ্টা করব প্রত্যেকজনের রিপ্লাই দেবার। তারপর এখন রাতে ওরাও সবাই মিলে আতশবাজি ফাটায় আর অনেক আনন্দ করে। মানে শুটিংয়ের শেষের দিনটাকে সবাই খুব ভালোভাবে উপভোগ করে। এরপর যখন সবাই বাসে ফিরে আসছিল, তখন লুইজ বাসের মধ্যে ঘুমিয়ে পড়ে, যাতে লুইজের মাথা বাসের জানালায় না লাগে। তাই স্যাং নিজের হাত দিয়ে ওর মাথার পাশে রাখে। আর যখন স্যাং ওর পাশে এসে বসে, তখন লুইজ হঠাৎ উঠে পড়ে আর খুশি হয়ে যায়। স্যাং তখন বলে, সরি, আমি তোমাকে জাগিয়ে ফেলেছি। তখন লুইজ প্রশ্ন করে, সানি ডে, ক্লাউডি ডে নাকি রেইন ডে, কোনটা তোমার বেশি পছন্দ? তখন স্যাং বলে, রেনি ডে। এটা শুনে লুইজ বলে, আমারও। এরকম ভাবে স্যাং বুঝে যায় যে লুইজি ছিল সেই ছাদের মেয়েটি। তখন স্যাং খুশি হয়ে বলে, অবশেষে আমি তোমাকে খুঁজে পেলাম। লুইজও খুব খুশি লাগছিল। স্যাং তখন নিজের হাত বাড়িয়ে দেয় আর লুইজ নিজের হাত ওর হাতে রাখে।
মানে এখন এরা দুজন একটা রিলেশনশিপে চলে এসেছে। এর পরের দিনগুলো কেটে যেতে থাকে, আর লুয়েজ আমাদের জানাচ্ছে আমার আর স্যাংয়ের ডেট করতে 1 মাস হয়ে গেছে। অথচ মনে হচ্ছে এই তো সেদিন আমাদের রিলেশনশিপ শুরু হলো। কে জানে কেন ভালো দিনগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি স্যাংয়ের সঙ্গে খুব খুশি। আমরা ক্লাসে একসাথে ভালো সময় কাটাই, হাসি ঠাট্টা করি, একসাথে ফিরি। এখন স্যাংও সেই জায়গা পার্ট টাইম কাজ করছে যেখানে আমি করতাম, যাতে ও আমাকে সাহায্য করতে পারে। তাই আমরা আরও বেশি সময় একসাথে কাটাতে পারি। এরপর একদিন আমাকে আমার হোম টাউনে যেতে হয় মায়ের সঙ্গে দেখা করতে, কারণ বাবার মৃত্যুবার্ষিকী ছিল। তখন স্যাং আমাকে ছেড়ে দিতে আসে। আমি ওকে বাই বলে ট্রেনে উঠে পড়ি। আর তখনই দেখি স্যাং আবার চলে এসেছে এবং বলে আমি তোমার বয়ফ্রেন্ড, তাই আমিও একদিনও তোমার থেকে দূরে থাকতে পারি না। আমি ভয় পাই তোমাকে হারিয়ে ফেলতে। তখন লুইস প্রতিশ্রুতি দেয় আমরা সবসময় এরকম একসাথে থাকবো। এখন আমরা দেখি লুইস নিজের বাড়িতে পৌঁছে গেছে। ওর মা ওকে দেখে খুব খুশি হয়ে যায়। এরপর লুইস তার বাবার জন্য প্রার্থনা করছে। তখনই ওর আন্টি আসে, যিনি আগেও একবার এসেছিলেন এবং লুইজের সাথে কিছু কথা বলেন। এবার তিনি একটা খুশির খবর দেন যে বহু বছর ধরে চলা মামলাটার এবার কিছু একটা আশার আলো দেখা যাচ্ছে। তারা হয়তো কেসটা জিতে যাবে। লুইজ এইসব শুনে একটু অদ্ভুত বোধ করে। একদিকে সে চায় ওর বাবাকে ন্যায় বিচার দিতে, কিন্তু আবার স্যাংয়ের কথাও ভাবছে যদি স্যাং জানতে পারে আমি আসলে কে, তখন কি হবে। কারণ এই কেসটা আসলে লুইজের মা স্যাংয়ের বাবার কোম্পানির বিরুদ্ধে করেছিল লুইজের বাবার মৃত্যুর জন্য। তাই লুইজ দোটানায় পড়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি স্যাং লুইজকে ওদের পুরনো স্কুলের সামনে ডাকে। তারপর যখন স্যাং স্কুলে ইউনিফর্ম পরে আসে, তখন লুইজ হেসে বলে তুমি এই ইউনিফর্ম পরে এসেছো কেন? স্যাং বলে যাতে আমরা পুরনো দিনগুলো মনে করতে পারি। তারপর ও দেখায় যে লুইজের জন্য সে একটা ইউনিফর্ম নিয়ে এসেছে। দুজনেই খুশি হয়ে স্কুলে ঢুকে পড়ে। এখন দেখা যায় লুইজ ইউনিফর্ম পরে নিয়েছে। স্যাং লুইজকে বলে তুমি তো সবসময় আমার পেছনে হাঁটতে, তাই এবার আমাকে তোমার পেছনে হাঁটতে দাও। লুইজ রাজি হয়ে যায়। তারপর স্যাং ওকে ফলো করতে শুরু করে। তারপর চুপি চুপি একটা ক্লাসরুমে ঢুকে পড়ে, কিন্তু টিচার তাদের দেখে ফেলেন এবং বলেন এটা কোন স্টুডেন্ট এত দেরিতে এলো। তখন স্যাং দাঁড়িয়ে পড়ে। টিচার চিনে ফেললেন যে এটা স্যাং, আর বলেন তুমি আবার স্কুলে পড়তে এসেছো নাকি? সব বাচ্চারা হাসতে থাকে আর লুইজ ওকে নিচে বসতে বলে। তারপর টিচার স্কুলে ওদেরকে ঘুরে দেখার অনুমতি দেন। পরের দৃশ্যে দেখা যায় দুজনে একসাথে পিয়ানো বাজাচ্ছে, যেটা ছিল লুইজের একটা ড্রিম, স্যাংয়ের সঙ্গে পিয়ানো বাজানো। তারপর ওরা ছাদে যায় এবং ওখানে ভালো সময় কাটায়, খেলাধুলাও করে এবং সেই দেয়ালটার দিকে তাকায় যেখানে ওরা আগে একে অপরের সাথে কথা বলতো। তারপর দুজনে চুপি চুপি শুয়ে পড়ে। তখন স্যাং লুইজকে ধন্যবাদ জানায়, কারণ লুইজ তার জীবনে আসার পর থেকেই সে অনেক বদলে গেছে। এখন সে অনেক বেশি খুশি থাকে, ভবিষ্যতের কোনো চিন্তা নেই, কারণ সে জানে যে লুইজ তার সঙ্গে থাকবে। তখন লুইজ স্যাংকে বলে একটা কথা সবসময় মনে রেখো, ভবিষ্যতে যাই হোক না কেন এটা ভুলে যেও না যে আমার অনুভূতি তোমার জন্য একদমই সত্যি ছিল। আমি সত্যি সত্যি তোমাকে খুবই ভালোবাসি। তারপর তারা একে অপরকে কিস করে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি লুইজ পুরনো কিছু জিনিসপত্র দেখছে, যার মধ্যে স্যাংয়ের একটা ছবি ছিল। তারপর সে বলতে শুরু করে এখন সময় হয়েছে তোমাকে সব সত্যি কথা বলার। হতে পারে তুমি একটু রাগ করবে যে আমি এতদিন ধরে এই সত্যি তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু তোমার এই সত্যি জানা খুব দরকার। আমি আশা করি আমার বুঝিয়ে বলার পরে তুমি মেনে নেবে। আর আমি চাই এই সত্যিটা তোমার যেন আমার থেকেই শোনা হয়, অন্য কারো থেকে নয়। আর তারপর লু স্যাংকে মেসেজ করে আগামীকাল আমাকে ওই স্টেশনে দেখা করো, কারণ আমি তোমাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই। তারপর আমরা দুজন একসাথে আবার ইউনিভার্সিটিতে ফিরে যাব। স্যাং রিপ্লাই দেয় ঠিক আছে। এরপর দৃশ্য কেটে যায়। এর পরের দিন দেখা যায় লুইজ সময় মতো ট্রেনে বসে পড়েছে, কিন্তু স্যাং এলোই না। সে ফোন করেও উত্তর দিচ্ছিল না। লুইজ অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে, কিন্তু স্যাং আসে না। ফলে লু চিন্তায় পড়ে যায় এবং স্যাং হঠাৎ কোথায় গেল। এরপর আমরা দেখি লু ট্রেনে বসে স্যাংয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে আসেনি। অনেকক্ষণ পরে একটা মেসেজ আসে স্যাংয়ের ফ্যামিলি ইমার্জেন্সির জন্য আমি আসতে পারবো না। লুইজ ভাবে হয়তো সে বাড়ির কোনো জরুরি কাজে ব্যস্ত, তাই সে একাই ইউনিভার্সিটিতে ফিরে যায়।
কিন্তু অনেক দিন কেটে যায়, তবুও স্যাংয়ের কোনো খবর নেই। ওর ফোনও বন্ধ আসে। লুয়েজ মনে মনে বলে, আমি জানতাম এমন একটা দিন একদিন আসবে, কিন্তু এত তাড়াতাড়ি এসে যাবে এটা ভাবিনি। হঠাৎ একদিন সে জানতে পারে যে স্যাংকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ সে টাকার জন্য এক রিচ স্টুডেন্টের বদলে পরীক্ষায় বসেছিল। লুইজ ভীষণ চিন্তিত হয়ে পড়ে। স্যাংয়ের এমন কি হলো যে সে এত বড় ভুল করলো? নিশ্চয়ই কিছু তো হয়েছে। তারপর যখন লুইজ তাড়াতাড়ি নিজের ডোরমে ফেরে, তখন জানতে পারে ওর মা এসেছে এবং বলেছে, আমরা ফাইনালি কেস জিতে গেছি। সেই মানুষটাকে জেলে পাঠানো হয়েছে। আর তার স্ত্রী এত বড় খবর শুনে এত বড় শকে চলে গেছে যে সে এখন হাসপাতালে ভর্তি আছে। এখন তোমার বাবার আত্মা শান্তি পাবে। এখানে লুইয়ের মা স্যাংয়ের বাবা মায়ের কথাই বলছিল। তারপর মা চলে গেল। লুইজ কান্নায় ভেঙে পড়ল। ওর ভালো লাগছিল না, কারণ স্যাংয়ের পরিবারকে অনেকটা কষ্ট করতে হচ্ছে। স্যাং এখন কি অবস্থায় আছে কে জানে। আর এখন তো নিশ্চয়ই জেনে গেছে যে লুইজের ফ্যামিলি ওর ফ্যামিলির বিরুদ্ধে কেস করেছিল। তাই লুইজ তাড়াতাড়ি স্যাংয়ের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে লুইজ পুরনো অনেক স্মৃতি মনে করতে থাকে এবং কিভাবে স্যাংয়ের সঙ্গে এত সুখময় সময় কাটাতো তাও মনে করতে থাকে। কিন্তু এখন সবকিছুই বদলে গেছে। বর্তমানে লুইজ ভীষণ কষ্টে ভেঙে পড়ে কাঁদছিল। অবশেষে সে সেই হাসপাতালে পৌঁছায় যেখানে স্যাংয়ের মা ভর্তি আছেন। সেখানে সে দেখে জানিয়ানও সেখানে আছে, যে স্যাং আর ওর মায়ের সাহায্য করছিল। এই দৃশ্য দেখে লুইজের মন আরও ভেঙে যায়। তখন জানিয়ান লুইজকে দেখে বাইরে আসে এবং বলে, তুমি এখানে কি করছো? এখনো কি তোমার মন ভরেনি স্যাংকে এতটা কষ্ট দিয়ে? তোমার তো শুরুতেই স্যাংকে সব সত্যি বলে দেওয়া উচিত ছিল। লুইজ বুঝে যায় আমার ডায়েরিটা নিশ্চয়ই এর কাছেই ছিল, তাই এত কিছু জানে। সে বলে, তাহলে তুমি ছিলে যে আমার ডায়েরি চুরি করেছিলে। এখনই আমার ডায়েরি ফেরত দাও। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয় কিভাবে জানিয়ান ডায়েরি চুরি করার পর লুইয়ের মতো ছাদের উপরে গিয়ে দাঁড়ায়। আর স্যাং তাকে সেই সিক্রেট কনভারসেশন ছাদে দেখা হওয়া মেয়ে ভেবে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে ফেলে। জানিয়ান বলল, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি স্যাংয়ের হৃদয়ে আমার জায়গা করে নিতে পারিনি। আর আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। হয়তো এটা আমার শাস্তি ছিল মিথ্যা বলার জন্য। কিন্তু এখন তুমি ওই একই কাজ করেছ, স্যাংয়ের থেকে সত্য লুকিয়ে রেখে। তাই এখন তোমার পালা শাস্তি ভোগ করার। যখন স্যাংকে সাহায্য করা হয়ে যাবে, আমি স্যাং আর তার মাকে নিয়ে বিদেশে চলে যাব। এই সমস্ত কথা শুনে লুইজ কিছু বলে না, বরং ইউনিভার্সিটিতে ফিরে এসে বলে, হয়তো জানিয়ান ঠিক বলেছে, আমি স্যাংয়ের জন্য পারফেক্ট নই। যদিও আমি খুব দুঃখিত যে সে আমার জীবন থেকে চিরতরে চলে যাবে, কিন্তু আমি প্রার্থনা করি সে জানিয়ার আর তার মাকে সঙ্গে নিয়ে বিদেশে সুখে থাকুক। এরপর পরবর্তী দৃশ্য দেখা যায়, আজ ছিল নিউ ইয়ার। তাই বালি জোর করে লোকে পার্টিতে নিয়ে যায়। সবাই মিলে নিউ ইয়ার সেলিব্রেট করে এবং এর মধ্যেই অতীতের দৃশ্য শেষ হয়ে যায়। এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে। লুইজ তখন একটা এক্সিবিশনে ছিল, কিন্তু হঠাৎ একজন ব্যক্তি এসে লুইজের কাছ থেকে তার ডায়েরি ফেরত দিয়ে বলে, এই ডায়েরিটা এখানে যিনি রেখেছিলেন তিনি অনুমতি দিয়েছেন তুমি এটা নিয়ে যেতে পারো। এই কথা শুনে লুইজ খুশি হয়ে যায় এতদিন পর তার ডায়েরি ফিরে পেয়ে। কিন্তু যখন সে ডায়েরি খুলে দেখলো, তার মধ্যে স্যাংয়ের নিজের সম্পর্কে অনেক কিছু লিখে রেখেছিল। স্যাং বলেছিল, আমি তোমার এই ডায়েরিটি স্কুলের শেষের দিনে জানিয়ান থেকে পেয়েছিলাম এবং সে আমাকে সব সত্যি বলেছিল যে সে ছাদের উপর টেরিস্ট মেয়েটা নয় যিনি এই ডায়েরিটির মালিক। এরপর কি হলো, ডায়েরির মাধ্যমে আমি তোমার অনুভূতি বুঝতে পেরেছিলাম যে তুমি আমাকে কতদিন ধরে পছন্দ করতে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার সঙ্গে মিলিত হবই। তারপর আমি তোমার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আমাদের প্রথম দেখা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। আমি ইচ্ছাকৃতভাবে তোমার সামনে এসেছিলাম। তারপর আমরা ক্যান্টিনে দেখা করেছিলাম আর তোমার কর্মস্থলেও গিয়েছিলাম। অর্থাৎ আমি সবকিছুই ইচ্ছাকৃতভাবে করেছিলাম, কারণ আমি তোমাকে ভালোভাবে জানতে চেয়েছিলাম, বা বলা যায় আমি কেবল তোমার সঙ্গেই থাকতে চেয়েছিলাম। কিন্তু এখন আমার বাবা জেলে যাওয়ার পর আমার জীবন হঠাৎ বদলে গেল। আমি দেনায় ডুবে গেলাম। আমার কাছে একটাও টাকা বাঁচেনি। আমি আত্মীয়দের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম, কিন্তু সবাই আমাকে সাহায্য করতে অস্বীকার করেছে। এমনকি আমার চাচারা পর্যন্ত আমার বিপদের দিনে আমার সাথে দেখা করতেও আসেনি, যদিও তারা বাড়িতেই থাকতেন। আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। আমার মায়ের অবস্থা আরও খারাপ হতে শুরু করেছিল। এইসব খারাপ খবরের মাঝে আমার কাছে আমার মায়ের চিকিৎসার টাকাও ছিল না।
আমি তোমার জন্য বারবার মেসেজ টাইপ করতাম যে আমি তোমাকে খুব মিস করছি, কিন্তু তারপর সব মুছে দিতাম কারণ আমার সাহস বাঁচেনি তোমার সামনে আসার। মানে আমি সত্যিই দুঃখিত যে আমার বাবার ভুলের কারণে তোমার বাবার প্রাণ চলে গেছে, এবং তুমি শৈশব থেকে এত কিছু সহ্য করেছো। উপরন্তু এখন আমার অবস্থাও এমন নয় যে আমি তোমাকে একটি ভালো জীবন দিতে পারি, কারণ তুমি একটা ভালো জীবন পাও এবং একজন ভালো জীবনসঙ্গী চাও। তাই আমিও তোমার জীবন থেকে সরে এসেছি। আমি জানিয়ানকে বিদেশে পাঠিয়ে দিয়েছিলাম, মানে আমি তার সঙ্গে চাইনি। আমার জীবনে কিছু ভালো চলছে না, কিন্তু শুধু তোমার ডায়েরি আমাকে সাহস দিত। আমি ছোট ছোট কাজ শুরু করেছি টাকা আয় করার জন্য, যার কারণে আমাকে অনেক সমস্যা ভোগ করতে হয়েছে, কিন্তু আমি সাহস রেখেছি। আমি গোপনে তোমাকে দেখতে যেতাম কারণ তোমার সাফল্য দেখে ভালো লাগতো। তোমার জন্মদিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার সামনে আসতে পারিনি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে সফল হয়ে তোমার সামনে আসব, কিন্তু আমি যে সব ছোট ব্যবসা শুরু করেছিলাম তার সবই ব্যর্থ হয়েছে। এখন আমি সাহস হারিয়েছি এবং বুঝেছি আমি কখনোই তোমার যোগ্য হতে পারবো না। তাই আমি চিরতরে তোমার জীবন থেকে চলে যাচ্ছি। আমি জানি তুমি তোমার জীবনে অনেক ভালো করবে, তাই আমি তোমার জীবনের জন্য অনেক খুশি। লুয়েজ এইসব পড়ে অনেক কাঁদতে থাকে, কারণ সে ভাবছিল স্যাং যদি জানতে পারে যে আমার পরিবার তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে, তাহলে স্যাং আমাকে ঘৃণা করবে। কিন্তু এমন কিছুই হয়নি। অর্থাৎ সে আজও আমাকে পছন্দ করে এবং সে বিদেশেও যায়নি। আমি ভাবতাম সে জানিয়ানের সঙ্গে বিদেশে চলে গেছে, কিন্তু সে এখনো চীনে আছে। অন্যদিকে আমরা স্যাংকে দেখি সে রেন্টের একটি ঘরে থাকে এবং তার মা এখনো হাসপাতালে ভর্তি। যাই হোক, স্যাং তার নিজের খরচ চালানো শিখে ফেলেছে। স্যাং টিভিতে সেই মিনি মুভি চালু করে যা ইউনিভার্সিটিতে শ্যুট করা হয়েছিল। স্যাং লুয়েজকে ওই মুভিতে দেখে খুশি হয়, কারণ সে এখন শুধু লুয়েজের স্মৃতির সঙ্গে বেঁচে আছে। তখনই আর্ট গ্যালারি থেকে ফোন আসে। তারপর আমরা আবার লুয়েজকে দেখি সে কারো আসার জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই স্যাং আসে, কারণ লুয়েজ তাকে এখানে ডেকেছিল। লুয়েজ স্যাংকে বহু বছর পর দেখে এত খুশি হয় যে স্যাংও আবেগপ্লুত হয়ে যায়। তারা দুজনে একে অপরকে দেখে কাঁদতে শুরু করে। কোনো কথা বলে না, শুধু তাদের চোখের জল ঝরে, কিন্তু তারা খুশি ছিল এতদিন পরে একে অপরের সাথে দেখা করতে পেরে। তারপর লুইস স্যাংকে একই প্রশ্ন করে, সানি ডে, ক্লাউডি ডে নাকি রেনি ডে, কোনটা তোমার বেশি পছন্দ? স্যাং উত্তর দেয়, আমাকে তুমি পছন্দ করো। লুইজ আরও আবেগপ্লুত হয়ে স্যাংকে জড়িয়ে ধরে এবং বলে, তুমি কেন এতদিন দেরি করে ফিরে এসেছো? তুমি তো চীনে ছিলে, আমাকে দেখা উচিত ছিল। স্যাং ক্ষমা চায়। তারা দুজন একে অপরকে কতটা মিস করেছিল সেটা শোনাতে শুরু করে। স্যাং বলে, আমার কাছে এখন আর কিছু নেই। লুইজ বলে, তোমার কাছে এখনো সব আছে, যা আমাকে শুরু থেকেই তোমার মধ্যে ভালো লেগেছিল। আমার জন্য শুধু তুমি গুরুত্বপূর্ণ। এই কথায় স্যাং অনেক খুশি হয়ে যায় যে লুইজ আজও শুধু তাকে পছন্দ করে। তাদের দুজনের খুশি মুহূর্তের সাথে তারা এখান থেকে বেরিয়ে যায় এবং এই হ্যাপি এন্ডিং সিন দিয়েই মুভিটি এখানেই শেষ হয়।